অচিন্তপুর থানার ইনচার্জ রক্তিম সরকার সবে অফিসে এসে বসেছেন। তারপর তিনি তার সামনে থাকা চায়ের কাপে চুমুক দিয়ে ডাক দিলেন, রাম সিং। জি ছাবজি, বলেন আমাকে কি করতে হবে? সবাইকে আমার রুমে আসতে বলো, জরুরি কথা আছে। তারপর রাম সিংয়ের কথা শুনে তড়িঘড়ি করে অচিন্তপুর থানার সকল পুলিশ অফিসার রক্তিমের কক্ষে ঢুকল। একে একে সবাই চেয়ারে বসে পড়ল। শোনো সকলে, আমাদের এই এরিয়াটা তুলনামূলক বেশ বড়, তার জন্য সকলকে দায়িত্ব সামলাতে হিমশিম খেতে হয়। বিষয়টি ওপর মহলে জানিয়েছিলাম। পুলিশ কমিশনার স্যারকে অনেক রিকোয়েস্ট করে বিষয়টি জানাতেই তিনি ব্যবস্থা গ্রহণ করলেন। খুশির খবর, আমাদের এখানে নতুন একজন অফিসার আসছে, নাম অর্জুন। বেশ, কথাটা শুনে খুশি হলাম স্যার। অফিসার অর্জুন আমাদের থানার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়ে গিয়েছে। কৌশিক, নতুন অফিসার অর্জুনের সকল দায়িত্ব তোমার উপর ন্যস্ত থাকবে। তুমি ওর উপর খেয়াল রেখো আর প্রয়োজনীয় দায়িত্বগুলো বুঝিয়ে দিও, কেমন? ইয়েস স্যার, আমি বিষয়টি দেখছি। আর বাকিটা গাড়িতে গিয়ে অপেক্ষা করো, আমি এখনই বেরোবো। স্টেশনে কি একটা ঝামেলা হয়েছে, ওদিকটাই যেতে হবে, তাড়াতাড়ি। তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল। থানার ইনচার্জ রক্তিম সরকার দরকারি কাজে বাইরে আছেন। ইতিমধ্যে অফিসার অর্জুন থানায় এসে পৌঁছেছে। ওদিকে কৌশিক বসে আছে নিজের অফিস কক্ষে। সে আজ বেশ খোশ মেজাজে রয়েছে। কাজের তেমন চাপ নেই আজ তার। অনেকদিন পর কিছুটা আরাম করে বসার সুযোগ হয়েছে তার। দরজার পাশে চেয়ার পেতে বসে আছে হাবেলদার রাম সিং। ওদিকে বেশ বহুদিন পর ক্যাসেট প্লেয়ারটা অন করে গান ছেড়ে আরামে বসে আছে কৌশিক। কথাগুলো বৃষ্টি হয়ে ঝরে যায়, এই নীরবতারও একা করে দেয়। মনে হয় হারিয়ে ফেলি সব চেনা ঠিকানা, মনের গভীরে বাজে এ কোন রাগিনী। কাছে এসে তবু কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি তোমার আমার প্রেম, আমি আজও বুঝিনি। ততক্ষণে অর্জুন এসে উপস্থিত হলো কৌশিকের অফিসে। স্যার, ভেতরে আসতে পারি? এসো এসো অর্জুন, এসো, ভেতরে এসো। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। চেয়ার পেতে বসে পড়ো। থ্যাংক ইউ স্যার। উনি হাবিলদার রাম সিং, আমাদের এই থানার সব থেকে পুরাতন লোক। বেশ মজার মানুষ তিনি। কিছুদিন গেলে তুমিও তার প্রেমে পড়ে যাবে। তো কেমন লাগছে এখানে এসে? আশা করি এ জায়গায় চাকরি করতে তোমার কোনো অসুবিধা হবে না। আমি এখানে নতুন। আপনাদের সকলের সহযোগিতা আর ভালোবাসা পেলে আমি আমার সর্বোচ্চটা দিতে পারবো। বোঝেনি তো, অনেক ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করা পুলিশের পক্ষে সম্ভব হয় না। না না, আমাদের এই জায়গাটা ওরকম নয়। তুমি যেভাবে খুশি সম্পূর্ণ স্বাধীনভাবে তোমার দায়িত্ব পালন করতে পারবে, কোনো চাপ নেই। জি সাহেব, আমাদের বড় বাবু মানে রক্তিম স্যার, আমাদের ছোট বাবু কৌশিক সাহেব, তাদের কোনো তুলনা হয় না। কোনো 2 নম্বরই কাজ এ থানাতে চলে না বাবু। কিছুদিন গেলে সবই বুঝতে পারবেন। আমাদের এখানে যদিও লোকবল কম, কিন্তু আমাদের কাজের ধরন অন্য এলাকার থেকে সম্পূর্ণ আলাদা বাবু। আপনার খাওয়া দাওয়ার কোনো অসুবিধে হবে না। আমি ভালো রান্না করতে জানি। থানার সব রান্নার কাজ আমি করি। সে কি, রান্নার জন্যে বাবুর্চি নেই? বেশ আজব ব্যাপার। শুধু আজবই নয় সাহেব, অনেক বেশি আজব জিনিস এখানে রয়েছে। সে কথা বলতে গেলে সে অনেক কথা, একসাথে এত কথা বলতে পারবো না সাহেব। তবে এই জায়গায় চোর বাটপারদের সমস্যা থেকেও বড় একটা সমস্যা আছে। কিন্তু এখন আপনাকে যদি তা বলি তবে
আপনি তা কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না বাবু। থাক থাক, আজ প্রথম দিন। তারপর অর্জুন বেশ ক্লান্ত, অনেকটা পথ ওকে জার্নি করতে হয়েছে। রামসিং, তুমি বরং আমাদের জন্য খাবার রেডি করো। আজ আমরা 3 জনে মিলে একসাথে খাবো। তারপর কদিন গেলে অর্জুনকে না হয় বাকি কথা, এখানকার গোপন কথাগুলো জানানো যাবে। বেশ সাহেব, আমি দুপুরে পোলাও আর খাসির মাংস, তার সাথে ডিম ভুনা আর গলদা চিংড়ি ঝোল রান্না করেছি। হাজার হলেও অর্জুন স্যার বলে কথা, আজ প্রথম দিন, তাকে তো শুধুমাত্র ডাল ভাত খেতে দিতে পারি না। আসুন সাহেব, খাবার সব তৈরি আছে। এরপর বেশ কদিন কেটে গেল। থানার স্বাভাবিক কাজকর্ম আর দিনের বেলাতে পুলিশ ভ্যান আর কয়েকজন সিপাহী নিয়ে এদিক ওদিক ডিউটি করে বেশ ভালোই সময় পার করল অর্জুন। ওদিকে তখন বিকেল গড়িয়ে সবে সন্ধে নেমেছে। অর্জুনের ডাক পড়ল। অফিসার অর্জুন, মাসের অর্ধেকটা তো পার হলো। তুমি নতুন মানুষ, তাই আর তোমাকে রাতের ডিউটিতে পাঠাইনি আমি। তবে এভাবে তো আর চালানো সম্ভব নয়। শোনো, আজ থেকে টানা 2 সপ্তাহ তোমাকে রাতে ডিউটি করতে হবে। আগে নিশ্চিত নাইট শিফট করেছো? জি স্যার, বেশ, কোনো সমস্যা নেই, চাকরি বলে কথা। বেশ, তাহলে রাম সিংকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ো। বিলাসপুর জঙ্গল আর কদমতলির বাজার, এই জায়গাটা তোমার দায়িত্বে থাকবে। ওকে স্যার। তবে ছাব, আজ যেহেতু আপনার প্রথম নাইট শিফট, তাও আবার বিলাসপুরের জঙ্গলের পথে, তাই একটা জরুরি কথা আপনাকে বলতেই হচ্ছে। তবে ভাবছি কথাগুলোকে আপনি কি বিশ্বাস করবেন? বলো রামসিং, আমি কেন বিশ্বাস করব না বলো? তোমরা এখানকার পুরনো লোক, তোমাদের কথা মতোই তো আমাকে কাজ করতে হবে। আমি তো এই দিকটা চিনি না। হ্যাঁ সাহেব, সত্যি বলি কি, এদিকটাতে কিন্তু ভূতের আনাগোনা রয়েছে। ভূত? সে আবার কেমন কথা? ভূত বলে কি কিছু হয়? না না, এবার আমার বিষয়টা খটকা লাগছে। সে আবার হয় নাকি? কি বলছেন বাবু, বিশ্বাস হলো না তো? শুনুন তাহলে, বেশ কয়েক বছর আগে আমরা একজন মহিলা বাবুর্চি রেখেছিলাম এখানে এই রান্নার সব কাজ করার জন্য। সে যাই হোক, তারপর একদিন আমাদের বড়বাবু রক্তিম সাহেব প্রথম প্রমাণ পেলেন কোনো এক অশুভ শক্তি প্রবেশ করেছে আমাদের থানার ভেতরে। আমাদের কিনে আনা মাছ মাংস সব অধাও হয়ে যাচ্ছে। তারপর ঘটনাক্রমে রক্তিম সাহেব হাতে নাতে প্রমাণ পেলেন যে মহিলা আমাদের থানাতে বাবুর্চির কাজ নিয়েছে, সে কোনো মানুষ নয়। তা আমরা ঘুণাক্ষরে জানতে পারিনি। সেই প্রথমবারেই আমাদের বড়বাবু রক্তিম সাহেব প্রথম ভয় পেলেন। তারপর কৌশিক সাহেব, তিনিও হরানবাজি হত্যা মামলার তদন্ত করতে গিয়ে ভূতের দেখা পেলেন। সাহেব আর আমি কোনো এক অচেনা লোকের কথা মতো হত্যার ডায়েরি করলাম। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, পরে জানতে পারলাম যে এসছিল সেই হত্যার ঘটনাটার ডায়েরি করতে। সে লোক বহু আগেই মারা গিয়েছে। এখনো সে কথা ভাবলে আমার সারা শরীরে কাঁটা দেয় সাহেব। কি বিশ্বাস হয়নি বুঝে? এখানে থানার আশেপাশে, এমনকি পুরো এলাকা জুড়ে চারপাশে তেমন লোক বসতি নেই। যা কিছু লোক আছে তাও সব ছড়ানো ছিটানো। মানুষের বদলে এদিকটাতে ঘাপটি মেরে রয়েছে মহাশক্তিধর ভূত, প্রেত, পিশাচ, হাকিনি আর ডাকিনি। এটাই তো অচিন্তপুর থানার কাহিনী। সাব, তারই জন্যে এখানে কেউই চাকরি করতে চায় না সাব। তবে আমরা কজন ও সব নিজেদের জীবনের সঙ্গে স্বাভাবিকভাবে মানিয়ে নিয়েছি। চলেন সাব, রাত বাড়ছে। কথাটা শুনে অর্জুন ভয় না পেলেও মনে মনে ভীষণ আশ্চর্য হলো। এই যে দেখছি থানার বড়বাবু থেকে ছোটবাবু, হাবিলদার, কনস্টেবল সবাই ভূতের খপ্পরে পড়েছে। এরা কি সবাই পাগল নাকি? বোধহয় এবার আমারও পাগল হওয়ার পালা, নয়তো এরাই আমাকে পাগল বানাবে। সে যাই হোক, নতুন মানুষ, বুঝে শুনে পা ফেলতে হবে। হাজার হলেও চাকরি বলে কথা। গরিব ঘরের ছেলে আমি,
অভাবের তাড়নায় এখনো বিয়ে করতে পারিনি। যেভাবেই হোক চাকরি তো করতেই হবে, সে ভূত প্রেত সত্যি কি মিথ্যে সে পরে দেখা যাবে। আপাতত মুখটা বন্ধ রাখলেই হলো। কি অত ভাবছ অর্জুন? রামসিংয়ের কথা বিশ্বাস হলো না বুঝি? আর এমন ভাবে একেবারে চুপ মেরে গেলে যে। শোনো শোনো, আমাদের আবার পাগল টাগল ভেবে বসলে না তো? শোনো, আমাদের এই বাস্তব দুনিয়ার বাইরেও যে অদ্ভুত কিছু হাড় হিম করা বিষয় আছে, তা এখানে আসার আগে আমরা কেউই বিশ্বাস করতে পারিনি। তবে রামসিং যা বলেছে তা সবই সত্যি। কদিন যাক, তুমিও সব বুঝে যাবে। হ্যাঁ, তবে ভয় পেও না, আমরা তো আছি তোমার পাশে। সাহস নিয়ে এগিয়ে যাও ভাই। ওকে স্যার, আমি এক্ষুনি বেরোচ্ছি। বেশ, এসো তাহলে। আমি বেশ ক্লান্ত, ঘুমোতে যাব। তারপর হাবিলদার রামসিংকে সঙ্গে নিয়ে অফিসার অর্জুন বের হল রাতের টহল দিতে। প্রথম দিকটাতে তারা বাঁশখালী হয়ে কদমতলী বাজারে গিয়ে থামল। কি ব্যাপার, এই সন্ধে রাতেও দেখছি সব ফাঁকা, একটা দোকানও খোলা নেই। আজব ব্যাপার। সাব, এটা তো গ্রাম। ওই 9টা বাজলেই সবাই যে যার বাড়িতে চলে যায়, আর এখন রাত বাজে 11টা। এতক্ষণে গ্রামের লোকগুলোর অর্ধেকটা ঘুম হয়ে গেছে, আর আমাদের এখনো সারা রাত পড়ে আছে। ওই এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক, এভাবেই সারাটা রাত কাটিয়ে তবে ফিরবো থানাতে সেই সকালে। তবে সাব, ওই বিলাসপুর জঙ্গলটার দিকেও আমাদের এরপর যেতে হবে। ওদিকে বিশাল ঘন জঙ্গল, ওদিকটাতে মাঝে মধ্যেই গাছ চুরির খবর পাওয়া যায়। তাই ওপর থেকে চাপ আছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে থানার ওপর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে বহু আগে থেকেই। তাই ওদিকটায় যেতে হবে। আর সাব, আমি যে ভূতের কাহিনীগুলো বললাম কিছুক্ষণ আগে, ওই বিলাসপুর জঙ্গলটা হলো ওই সব ভূত প্রেত আর হাকিনি ডাকিনীদের মূল আস্তানা। তবে ভয় না পেলেই হলো। তবে কোনো চাপ নেই সাব, আমারও শুধু 2 জন ব্যাস। সারা রাত জেগে জেগে কি আর ডিউটি করা যায়? জঙ্গল পাহারা দেওয়ার কাজটাও হলো, তার সাথে নিরিবিলি নিশ্চিন্তে ঘুম, ব্যাস। তাই বলছি কি, এই বাজারঘাটে যদি গাড়ির ভেতর ঘুমাই তবে চাকরিটা তো যাবেই, তার সাথে ভূতে দেখলেও হাসবে। হাজার হলেও পাবলিকের দৃষ্টি বলে কথা। তবে কি করবে বলে ভাবছো মিস্টার রামসিং? বিলাসপুর জঙ্গলের ভেতর গিয়ে ঘুমাবে? অলবাত ঠিক ধরেছেন সাব। ওদিকে একটা বহু পুরনো জমিদার বাড়ি আছে সাব। ওখানে দিনের বেলাতেও কেউ কখনো যেতে সাহস করে না, আরে রাতের বেলা কোনো কাকপক্ষে ওদিকের পদ মানাবে না। এমনকি এতকাল ধরে ওই বাড়িটি পড়ে আছে, কিন্তু কোনো চোর বাটপারও ওই বাড়ির দিকে পা বাড়ায়নি। আর আমি তো সব ওই জঙ্গলের মধ্যে সারা রাত ঘুমিয়ে এই 12 বছর ধরে আরামের সাথে নাইট ডিউটি করছি। সাব, হাজার হলেও পুলিশের চাকরি বলে কথা। কিছুটা 2 নম্বরই না থাকলে পুলিশ পুলিশ ভাবতেই আসে না। তা যা বলেছ রামসিং, ঘুমাও তুমি যত পারো। তবে আর যাই করো, অন্য কোনো 2 নম্বরই লাইন, আই মিন কোনো গাছ চুরির কাজে কিন্তু কাউকে সাহায্য করা চলবে না। আমি কিন্তু ওসবই নেই। সাব, শুধু আপনিই নয়, আমাদের অচিন্তপুর থানাতে কোনো 2 নম্বরই চলে না। চলেন সাব। রাত গভীর, চারপাশে কোথাও কেউ নেই। অফিসার অর্জুন আর হাবিলদার রামসিং দুজনে রাতে টহলে বেরিয়েছে। কদমতলী বাজারটাতে কিছুটা সময় কাটিয়ে তারা রওনা দিল বিলাসপুর জঙ্গলের দিকে। ওদিকটাতে ঘন বনটার ভেতর আবার মাঝে মধ্যে গাছ চুরি হয়, তাই জঙ্গলটা পাহারা দেওয়ার দায়িত্বটাও তাদের জন্য আবশ্যক। রামসিং গাড়ি চালাচ্ছে, আর পাশে বসে আছে অফিসার অর্জুন। রাত তখন 12টা ছাড়িয়ে গেছে। ঘন অরণ্যের মধ্যে দিয়ে গাড়িটি চলছে। রাস্তাটা অতটা চওড়া নয়, গ্রামের মেঠু পথের মতোই। অ্যাব্রো ধ্যাব্রো আর জায়গায় জায়গায় সামান্য কাদামাটিও রয়েছে। তবে রামসিংয়ের এদিকটা খুব ভালোভাবে চেনা, তাই গাড়ি চালাতে তার কোনো অসুবিধাই হচ্ছে না। তা তোমার সেই পোড়ো বাড়িটির কথা বলছিলে, ওটা কত দূর?
আর ওটা কি সত্যি ভুতুড়ে? আমার কিন্তু তোমাদের কোনো কথাই বিশ্বাস হয়নি। কৌশিক স্যারের সামনে কথাটা বলতে পারিনি। শেষে উনি আবার কি ভাবেন, তোমাকেই বললাম কথাটা। তা আমি জানি সাব ওসব কাহিনী, যে নিজে না দেখেছে সে কেন তা বিশ্বাস করতে যাবে বলুন? তবে জানেন সাব, সেই কত যুগ ধরে বাড়িটির ভেতর যা যা ছিল আজও তা ওভাবেই পড়ে রয়েছে শুনেছি। তবে একটা বিষয় কি জানেন সাব, গভীর রাতে ওই বাড়িটির ভেতর থেকে খুব মিষ্টি সুরে কোনো এক মেয়ে লোকের গান শুনতে পাওয়া যায়। কিভাবে বুঝাবো তোমাকে, আমি তো আছি শুধু তোমারই কাছে। আমিও কদিন শুনেছি, তবে কাছে যাওয়ার সাহস হয়নি। কি বলছো? পুরো বাড়ি? মানে ভুতুড়ে পরিত্যক্ত বাড়ি? ওই যে ভূতের গল্পে যেমন শুনেছি তেমন তো? তা তুমি ওখানে এখনই আমাকে নিয়ে যাবে? চলো, তারপর দেখব ভূত না ছাই। হ্যাঁ সাব, আমরা তো ওদিকেই যাচ্ছি। তবে সাব, এইটা গল্প নয় সাব। একটা কথা বলি সাব, ভূত আপনি মানলে মানুন, না মানলে না মানুন, তবে ওদের নিয়ে কিন্তু কোনো ঠাট্টা বিদ্রোহ কখনো করবেন না, তাহলে আপনাকে ওরা মেরে ফেলবে। তখন কিন্তু আমি কিচ্ছুটি করতে পারবো না। এই একটা রিকোয়েস্ট। জানেন সাব, আমি কতকাল ধরে এখানে গাড়ি থামিয়ে ঘুমিয়েছি, কখনো ওরা আমার কোনো ক্ষতি করেনি, তাই আমি ওদের সম্মান করি সাব। আচ্ছা বেশ, এ নিয়ে কোনো কথা বলছি না। তবে চলো দেখা যাক তোমার সেই পুরো বাড়িটা। এই তো আমরা এসে পড়ছি স্যার। ওই যে সেই বাড়ি স্যার, আপনি ঘুমালে ঘুমান, না হলে সারা রাত জেগে থাকেন। আমি কিন্তু ঘুমাবো, তবে কোনো সমস্যা বোধ করলে তবেই আমাকে ডাকবেন স্যার। শুধু শুধু আমার কাঁচা ঘুমে মই দিয়ে আমাকে কষ্ট দেবেন না স্যার। আমার খুব ঘুম পাচ্ছে। অর্জুন রামসিংহের কথার কোনো উত্তর দিল না। ওদিকে ততক্ষণে রামসিং চোখ বুঝেছে। কথা বলতে না বলতেই নাক ডেকে ঘুম। অর্জুন মৃদু হাসল, তারপর গাড়ির দরজা খুলে নামল গাড়ি থেকে। তার চোখে ঘুম নেই। সে কমিশনড পুলিশ অফিসার। যেমন তার মেধা তেমন তার মানসিক শক্তি। একদিন সে পুলিশ বাহিনীকে সামনে থেকে নেতৃত্ব দেবে। সে কি ঘুমোতে পারে? অর্জুন তাকিয়ে দেখল বাড়িটাকে। পুরনো হলেও বাড়িটা বেশ সুন্দর। কে জানে কবে কে বা কারা এই গভীর জঙ্গলে ভেতর বাড়িটাকে তৈরি করেছিল, আর কেনই বা তারা এই বাড়িটি ফেলে চলে যায় তা কে জানে। ব্যাপারটির মধ্যে কোনো রহস্য তো নিশ্চয়ই আছে। হয়তো হবে কোনো অজানা কারণ বা কোনো ক্রাইম, হলেও তো হতে পারে। তবে ভূত প্রেত কথাটা মানতে রাজি নয় অফিসার অর্জুন। আর তা মানবেই বা কেন? সে ভূতের গল্প শুনেছে অনেক, কিন্তু আজ অবধি ভূতের দেখা তা সে কখনো পায়নি। ভূত থাকলে আছে, না থাকলে নেই। তবে রামসিং কিন্তু গাড়িটার ভেতর নাক ডেকে ঘুমোচ্ছে। সে ঘুমালে ঘুমাক, তাতে অর্জুনের কিছু আসে যায় না। বরং ভালোই হয়েছে। অর্জুনকে কেউ অযথা কথা বলে কেউ তো আর বিরক্ত করতে পারবে না। সে নিজের মতো করেই তার কাজটি করতে পারবে। ওই বাড়িটার ভেতরটায় ঠিক কি আছে তা সে নিজ চোখে পরখ করতে পারবে। যদিও বাড়িটিতে ভূত আছে এই বিশ্বাসে ও বাড়িতে কেউ পা বাড়ায় না, তবে অফিসার অর্জুনের কাছে ভূত নামক বস্তুটি না ভয়ের না কোনো আতঙ্কের। সে যাই হোক, 7-5 ভাবতে ভাবতে সে ওই বাড়িটির দিকেই হাঁটতে লাগল। তবে বাড়িটা রাস্তার পাশে নয়, মূল রাস্তা থেকেও বেশ খানিকটা দূরে। বাড়িটির গেট বন্ধ, চারপাশে কোনো জনমানবের চিহ্নটুকু তো নেই। এমনকি কোনো নিশাচর প্রাণীর অস্তিত্ব খুঁজে পেল না অর্জুন। তবে বাড়িটির পাশে কোনো একটি গাছ থেকে অবিরতভাবে কানে ভেসে আসছে হুতুম প্যাঁচার ভুতুরে ডাক। অর্জুন একদৃষ্টে চেয়ে আছে বাড়িটির দিকে। বাড়িটি কমপক্ষে তা প্রায় 100 বছরের পুরনো তো হবেই।
বেশ রাজকীয় বাড়ি, তবে তার সেই রাজকীয় আড়ম্বরতা কালের গর্ভে বিলীন হয়ে শুধু ভুতুড়ে অবয়ব হিসাবেই দাঁড়িয়ে আছে বাড়িটি। বাড়িটির যা অবস্থা তাতে এটাকে হন্টেড ম্যানশন বললে ভুল হবে না। না জানি বাড়িটির ভেতরের অবস্থা কেমন হবে। হাতে বেশ সময় রয়েছে। বাড়িটির আদ্যপান্ত জানতে না পারলে মনের ভেতরকার কৌতূহল কিছুতেই কমবে না। যাই, দেখা যাক কি আছে সেখানে। বাড়ির গেটে কোনো তালা দেওয়া নেই, হয়তো তা বহু আগে নষ্ট হয়ে গেছে, পুরনো বাড়ি বলে কথা। বাড়িটির দরজার কাছে গিয়ে থামল অর্জুন। তারপর কিছু একটা ভেবে বাড়িটির দরজা দিয়ে সে ভেতরে প্রবেশ করল। কোনো দরজাতেই কোনো তালা নেই। বাড়িটির ভেতর ঢুকে বেশ অবাক হল সে। জরাজীর্ণ বাড়িটির খিলানগুলো প্রায় ভেঙে পড়ার দশা। কোথাও কোনো প্রকার আসবাবপত্রের চিহ্নটুকুও নেই। শুধু ধুলো ময়লা আর গা ছমছমে নীরবতা বাড়িটির ভুতুড়ে অবস্থাটাকে আরো ভুতুড়ে করে তুলেছে। তবে আর যাই হোক, বাড়িটিকে বেশ যত্ন করেই তৈরি করা হয়েছিল। তবে এ বাড়িটিকে এভাবে ফেলে রেখে কেন যে সকলে চলে গেল, আর কেনই বা কেউ কখনো কোনো সংস্কার করার কথা চিন্তাও করল না, আর বাড়িটির মালিকই বাকে, এ বিষয়ে আমাদের থানাতেও কোনো তথ্য নেই। বিষয়টি বেশ রহস্যজনক। সামনে দোতলায় ওঠা সিঁড়ি দেখতে পেল সে। বাড়িটিতে যে কেউ থাকে না তা দেখলেই বোঝা যায়। তবুও সে কি মনে করে ডাক দিল, কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? শুনছেন? কোনো প্রতিউত্তর যে আসবে না তা অর্জুনের অজানা নয়। তারপর নির্জন ভুতুরে বাড়িটির সিঁড়ি বেয়ে ওপর তলায় উঠল সে। তবে ওপর তলার অবস্থা দেখে সে বেশ অবাক হল। বাহ, বেশ সাজানো গোছানো। থাকার জন্য বিছানাও তো দেখতে পাচ্ছি। তাহলে আমার ধারণাটাই ঠিক, এখানে নিশ্চয়ই কেউ থাকে। তার কথা কেউ জানে না, আর রাতে গানের আওয়াজ, সুর, কণ্ঠ হয়তো তারই হবে। এবার ভালোভাবে খুঁজে দেখতে হবে আসলে এখানে কি চলছে। বেশ দামি পিয়ানো, আর ঘরটি দেখছি বেশ সাজানো গোছানো। আর তাহলে এই পিয়ানোটাই এই বাড়ির গানের আওয়াজের উৎস। তবে প্রশ্ন, পিয়ানোটা বাজায় কে? রুমটি তো পুরোটাই ফাঁকা। অর্জুন ঘরটি থেকে বেরিয়ে পাশে এসে দাঁড়ালো। রাতের আকাশে তখন পূর্ণ চাঁদের আলো ছড়িয়ে আছে চারপাশ জুড়ে, আর সেই আলোতে বারান্দাটা বেশ আলোকিত হয়ে আছে। চাঁদের আলো আর রাতের আধার মিলেমিশে মায়াময় আবেশ তৈরি করেছে চারপাশ জুড়ে। ওদিকে রামসিং গাড়ির ভেতরে ঘুমিয়ে কাঁদা, আর এদিকে অর্জুন ভুতুরে বাড়ি বলে খ্যাত সেই আদ্যিকালের বাড়িটির বারান্দায় দাঁড়িয়ে চাঁদের আলোর শোভা দেখছে আপন খেয়ালে। ওদিকে তখন মধ্যরাত। চাঁদের দিকে তাকিয়ে একাকী জীবনের না বলা কথা আর মনের ভেতর জমে থাকা এক রাশ চাপা কষ্ট ভুলতে সে মনের গভীরে কোথায় যেন হারিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পাশের ঘরে থাকা সেই পিয়ানোটা হঠাৎ বাজতে শুরু করলো। আরে, ও ঘরে তো কেউ ছিল না, তা পিয়ানোটা কে বাজাচ্ছে? আশ্চর্য ব্যাপার। আমার ভয়ে যদি বাড়ির কেউ পালিয়েই থাকতো, তবে সে আমারই উপস্থিতিতে তো আর পিয়ানো বাজাতে আসতো না। আর আমার পাশ দিয়ে সে যদি ওই ঘরে ঢুকতো, তবে তো আমার সাথে তার দেখা হতোই। এই বারান্দা আর ওই দরজাটা, এই ব্যতীত ও ঘরে ঢোকার তো কোনো পথ নেই। তবে কি আপনা আপনি পিয়ানোটা বাজতে শুরু করলো? কিন্তু তা আবার হয় কি করে? নাকি নাকি এই বাড়ির ভূতের ইতিহাসটা আসলেই সত্যি? অর্জুনের মাথায় জট পাকিয়ে গেল। তবে ভয় পেলে তো চলবে না, বিষয়টির শেষ অবধি দেখতেই হবে। সে যা হবে দেখা যাবে। তারপর আর কিছু না ভেবে কিছুটা ভয় আর বাকিটা বিস্ময় নিয়ে ধীরে ধীরে
দরজাটার সামনে এসে দাঁড়ালো অর্জুন। কিভাবে বুঝাবো তোমাকে, আমি তো আছি শুধু তোমারই কাছে। কিন্তু এ কি? কোথায় ভূত? এ যে জলজান্ত এক পরমা সুন্দরী মেয়ে মানুষ। সে পিয়ানোটার উপর দুটি মোমবাতি জ্বালিয়ে দিব্যি আপন খেয়ালে সুমধুর সুরে পিয়ানোটাকে বাজিয়ে চলেছে। দৃশ্যটি দেখে অর্জুন যেমন ভীষণ আশ্চর্য হয়েছে, তেমনি ভীষণ লজ্জিতও হল। সে যে আসলে ভূতে ভয় পায় সেই কথা ভেবে। তবে মেয়েটার পিয়ানোর সুরে কি যেন এক মায়াময় সুর, যেন কোনো এক একাকী রমণী হৃদয়ের সবটুকু অকৃত্রিম ভালোবাসা দিয়ে সুরের মূর্ছনায় গভীরভাবে টানছে অর্জুনকে। অর্জুনও মায়াময় সুরের টানে এক অজানা ভালো লাগার আবেশে জড়িয়ে পড়তে লাগলো ধীরে ধীরে। আপনি এখানে কিভাবে এলেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আপনি কে? আমি কে তা না হয় আপনি পরেও জানতে পারবেন। তবে বেশ তো আমার পিয়ানো বাজানো শুনলেন, আর আমার সাথে কথা না বলে গল্প না করেই চলে যাবেন? এটা কি কখনো হয়? কতদিন পর আমি কোনো মানুষের দেখা পেলাম। ভাবলাম আমার পিয়ানো বাজানো শেষ হলে তবে আপনার সাথে কথা হবে, কিন্তু আপনি দেখছি খুব স্বার্থপর বাপু। না মানে আপনাকে কিছু না জানিয়ে এই বাড়িতে ঢুকেছিলাম, দেখলাম আপনি এক মনে পিয়ানোটা বাজিয়ে চলেছেন, তাই আর আপনাকে বিরক্ত না করে ভাবলাম এখন চলে যাই, পরেও তো আপনার সাথে কথা বলতে পারবো। আই মিন আপনার বাড়িতে সার্চ অর্ডার, মানে কোনো সার্চ অর্ডার আমার কাছে নেই। এভাবে কোনো নিয়ম ছাড়া কারোর বাড়িতে প্রবেশ করা বেআইনি, তাই আর কি চলে যেতে চেয়েছিলাম। তবে আপনি যেহেতু বাধা দিলেন, তবে আমার সাথে যদি কথা বলতে চান প্রতি কথাই, তবে বেশ চলুন কথা বলা যাক। আমার ঘরটিতেই আপনাকে নিয়ে যাই, ওখানে বসেই বাকি কথাগুলো বলবো। হ্যাঁ, তাই ভালো হবে। আপনি কি বাড়িতে একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। আর ওই যে পিয়ানোটা, ওটা ছেড়ে একটি রাতও কাটাতে পারি না যে। তবে বাড়িতে যারা ছিল তারা সেই বহু আগেই পালিয়ে গিয়েছে এখান থেকে, কিন্তু আমি আর এখান থেকে পালাতে পারিনি। বলতে পারেন অনেকটা বন্দী অবস্থায় এখানে রয়ে গেছি। কেন? আপনি তো পুলিশের সাহায্য নিতে পারতেন, তারা আপনাকে নিরাপদে আপনার আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিতে পারত, তাহলেই তো হতো। হ্যাঁ, বেঁচে থাকলে আমি সেটাই করতাম, কিন্তু কি আর করার বলুন।
যা একবার শেষ হয়েছে তা কি আর ফিরিয়ে আনা সম্ভব? তবে এখন আর আমি পালাতে চাই না, তার আর দরকার নেই, কারণ আমি তো আর বেঁচে নেই। তাই কথাটা শুনে অর্জুনের বুকের ভেতরটা নিজের অজান্তেই হঠাৎ কেঁপে উঠল। তবে নিজেকে সামলে নিয়ে বলল, আরে আপনি আমার সাথে মশকরা করবেন না প্লিজ। মৃত মানুষ কখনো এভাবে ফিরে আসতে পারে? এটা কিন্তু আপনি ঠিক বলছেন না। তা আপনি মন্দ বলেননি, কারণ বিষয়টিকে আপনি ঠিক বুঝে উঠতে পারেননি। তবে আপনি ভয় পাবেন না তো? শুনুন, আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে, তবে আমার একটা রিকোয়েস্ট, আমার প্রকৃত রূপ দেখে আপনি কিন্তু পালাতে যাবেন না, আর আপনি চাইলেও অবশ্য পালাতেও পারবেন না। এই বাড়িটি যে কোনো সাধারণ বাড়ি নয়। এখানে মানুষ নিজের ইচ্ছাতে প্রবেশ করতে পারে, কিন্তু বের হতে হয় সম্পূর্ণ এ বাড়ির ইচ্ছা অনুসারে, কারণ এ বাড়িটি যে অভিশপ্ত। তাই। আরে কি যা তা বলছেন, সে আবার হয় নাকি? দেখি আপনার আর কোন ধরনের রূপ থাকতে পারে। শুনুন, আমি কিন্তু পুলিশ অফিসার, আমার সাথে মশকরা করবেন না প্লিজ। বিশ্বাস হলো না তো? এই দেখুন দেখুন। কি এবার বিশ্বাস হলো তো? আপনি আসলে ভূত? হ্যাঁ, আমার বিশ্বাস হয়েছে। তবে জানেন কি, আমি যেমনটি শুনেছি, ভূত প্রেত হাকিনি ডাকিনীরা ভীষণই কুৎসিত আর বিভৎস হয়। তবে আপনি কিন্তু মোটেও তেমন নন। মানে আপনাকে ভূত বললে আবার রাগ করবেন না তো? আপনার নামটা কি? আরে না না, কিচ্ছু মনে করব না। তবে আমার নাম ইন্দু। সকলে আমাকে ইন্দু ডাকিনী বলে চেনে। বহু বছর আগে এই বাড়িটিতে আমি গলায় দড়ি দিয়ে মরেছিলাম বাবা মায়ের উপর অভিমান করে। তারপর থেকেই আমি ভূত। মৃত্যুর পর আমার শক্তি বহুগুণে বেড়ে গিয়েছিল, কারণ আমি মরেছিলাম রাহু পূর্ণিমা রাতে, আর আমি ছিলাম কুমারী মেয়ে। জীবনে কোনো পাপ করিনি, তবে পাপ যা হয়েছে ওই একবারই গলায় দড়িটা দেওয়া। কিন্তু আমার মনের কষ্টটাকে ভগবান দেখলেন না, দেখলেন শুধু আমার কর্মটাকেই। আর তাতেই যা হয় আর কি, বয়স সময় আর কালযোগ সবই মিলে যায় একেবারে খাপের খাপ। এক রাতেই হয়ে যায় ডাকিনীর বাপ। বহু ওঝাতান্ত্রিক এনেও আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারেনি কেউ, বরং এই বাড়ি থেকে একে একে সকলকে তাড়িয়ে দিয়েছি। প্রয়োজনে আপনাকেও মেরে ফেলতে পারি, তবে আমি তা করব না। না না, আমাকে মারবেন না প্লিজ। আমি আপনার কোনো ক্ষতি করিনি। আমি আসলে এসব বুঝতে পারিনি। আমাকে অবশ্য রাম সিং এ বাড়িতে ঢুকতে বারণ করেছিল, কিন্তু আমি সরল বিশ্বাস আর কৌতূহল বশত এখানে এসেছি। প্লিজ আমাকে ক্ষমা করুন, আমি আর এখানে আসবো না কখনো, প্লিজ। আপনি অনেক সরল আর সৎ মানুষ। তবে জানেন কি, জীবনে প্রেম করার বড্ড শখ ছিল। ভেবেছিলাম ভালো কোনো মানুষকে সঙ্গী করে সারাটা জীবন কাটাবো, কিন্তু তার হলো না। আপনি প্রেম করবেন আমার সাথে? যান, জীবনে প্রথম প্রপোজালটা আপনাকেই দিলাম, তাও আবার এই ভূত হিসাবেই। বলুন, রাজি? প্রেম? প্রেম? কিসের প্রেম? কেমন প্রেম? আমি প্রেম টেম জানি না। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো আসবো না। আমাকে যেতে দিন। বেশ, আপনি চলে যান, আপনাকে আমি আটকাবো না। কারণ যাকে আমি ভালোবাসার প্রথম প্রপোজাল করেছি, সে যদি ফিরিয়েই দেয়, তাহলে আমার আর প্রেমের দরকার নেই। বেশ, আমি কতক্ষণ ধরে আপনার সাথে কত কথা বললাম, আমার জীবনের সব আদ্যপান্ত জানালাম, সব সত্যি কথা সরল বিশ্বাসে বলে দিলাম, কিন্তু আপনি কিছুই বুঝলেন না। আমাকে জঘন্য পিশাচিনী ডাকিনী ইন্দু হিসাবেই চিনলেন। অন্য সব হাকিনী ডাকিনীর মধ্যে যদি আপনাকে ফুসলিয়ে এনে ঘাটটা মটকাতাম, মুন্ডু চিরে খেতাম, তাহলেই বোধহয় বেশ হতো। আসলে এই জগতে মানুষের অভাব নেই, কিন্তু সত্যিকারের মনের মানুষের বড় অভাব। সবাই সুযোগ খোঁজে, কিন্তু কেউ সত্যিকারের ভালোবাসা দিতে জানে না। ভূতকে ভয় করে দূরে সরে পালিয়ে যায়, কিন্তু কাছে এসে কেউ দেখে না আমার মনে কত কষ্ট, কত বেদনা।
আপনি চলে যান, আপনাকে আমি আটকাবো না, তবে আর কখনো আমার বাড়ির ধারে আসবেন না। আজ থেকে আমি আপনার চোখে অদৃশ্য থাকব, আমাকে আর আপনি নিজে থেকে কখনো দেখতে পাবেন না। বেশ, চলি। ইন্দু, আরে কোথায় অদৃশ্য হয়ে গেলে? সে তো মানুষ নয়, ভূত। কি করে হ্যাঁ বলি? মেয়েটা বুঝল না, ওদিকে গাল ফুলিয়ে অদৃশ্য হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। দেখো দেখি কি কাণ্ড। ইন্দু, ইন্দুবালা, উফ, আরে দাঁড়াও, আরে কোথায় গেলে তুমি? ইন্দু, আরে কোথায় অদৃশ্য হয়ে গেলে? আরে বাপু, আমি তো তোমাকে ভালোবাসি। এই যা, ভালোবাসি ভালোবাসি তো বলেই ফেললাম। যাক বাবা, যা হবে দেখা যাবে। মেয়েটা ভূত হতে পারে, তবে ওর তো একটা মন আছে, কিন্তু মেয়েটা তো আর দেখা দিচ্ছে না। কি করি? এই ইন্দু, ইন্দুবালা, কোথায় গেলে তুমি? সামনে এসো। হ্যাঁ, আমি সত্যিই তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কোথায় তুমি? দেখা দাও ইন্দু। আরে ও ইন্দু। ওদিকে অর্জুনের হাঁকডাক শুনে রাম সিং এর ঘুম ভেঙে গেল। আরে এ কি, এ স্যার গেল কোথায়? আর ওই ভুতুরে বাড়িটাতে ওকে ডাকাডাকি করছে। এই মেরেছে, এ দেখছি অর্জুন ছাবার গলার আওয়াজ। ওহ, যা ভেবেছিলাম তাই হয়েছে। সাপ দেখছি ওই বাড়িতেই। এখন কি করি? এখান থেকে পালাবো? না না, তা হয় না। সাপকে রেখে আমি পালাই কি করে? না না, তা হয় না। কিন্তু বাড়ির ধারে তো আমি যেতে পারবো না, ও জায়গা ভালো না। তার চেয়ে বরং চুপ করে গাড়িতেই বসে থাকি, দেখা যাক কি হয়। না, ইন্দু মনে হয় আজ আর আসবে না, কাল না হয় আবার আসবো। অর্জুন অনেক ডাকাডাকি করল, কিন্তু ইন্দু আর এলো না। তারপর বেশ হতাশ হয়ে বাড়িকি থেকে বেরিয়ে এলো অর্জুন। সোজা গিয়ে থামল গাড়ির সামনে। আমার প্রেম কিভাবে বুঝাবো তোমাকে, আমি তো আছি শুধু তোমারই কাছে। ছাপ, আপনি ওই বাড়িতে কি মরতে গিয়েছিলেন? আমি বলেছিলাম না ওটা ভূতের বাড়ি। আর আপনি ওই ভূত মেয়েটার নাম জানলেন কি করে? সেই কখন থেকে ইন্দু ইন্দু করেই যাচ্ছিলেন, আবার বলছিলেন ভালোবাসি ভালোবাসি, দেখা দাও দেখা দাও, ওই আমার ইন্দুবালা, তোমাকে ছাড়া আমি বাঁচব না। স্যার, ওটা কি আপনার শ্বশুর বাড়ি? আর ওই ডাকিনী ভূতটি কি আপনার বউ? হ্যাঁ হ্যাঁ, তাই। স্যার, আপনি পাগল হয়ে গেছেন দেখছি। তা ছাবাটাদের শুভ বিবাহের তারিখ কত? এই রাহু পূর্ণিমার এক রাতেই বিনা দাওয়াতে একেবারে হানা বাড়ির জামাই হয়ে গেলেন, আর বাসর রাতে বউ বুঝি পালিয়েছে। তাই অমন দেখা দাও করছিলেন। আর একটা কথা বললে না, থাপ্পড় মেরে কান বয়রা করে দেবো। পরে গাড়ির হর্নও শুনতে পাবে না, শেষে গাড়ির তলায় গিয়ে মরবে। ইয়ার কি পেয়েছ? নাও গাড়ি স্টার্ট করো, থানায় যাব। অর্জুনের ধমক খেয়ে রাম সিং চুপ মেরে গেল। তারপর আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণ পর তাদের গাড়ি থানায় পৌঁছল। পুরো বাড়িটির ব্যাপারে থানায় অর্জুন বা রাম সিং কেউই কোনো কথা বলল না। এভাবে প্রায় 2 দিন পার হলো। তবে প্রতি রাতেই রাম সিং লক্ষ্য করল অর্জুন ওই বাড়িটিতে যাতায়াত করেছে, অনেক ডাকাডাকিও করেছে, কিন্তু কোনো সাড়া না পেয়ে আবার ফিরেও এসেছে। তবে প্রথম দিন ধমক খেয়ে রাম সিং সেই যে চুপ মেরেছে, সে আর মুখ খোলেনি। সে রাতেও ভোর রাতের দিকে তারা থানায় ফিরে আসে। পরদিন বেশ দেরি করে অর্জুন ঘুম থেকে উঠল। ওদিকে রাম সিং চুপ মেরে আছে। তাকে চুপ থাকতে দেখে কৌশিক বলল, কি হে রাম সিং, তুমি কদিন ধরে দেখছি একেবারে চুপচাপ। আর অর্জুন কোথায়? কি কথা বলছো না যে? সে আর বলবেন না ছাপ, প্রথম ডিউটির রাতেই অর্জুন ছাপ বিলাসপুর জঙ্গলের সেই নিষিদ্ধ ভুতুরে বাড়িটাতে আমাকে কিছু না জানিয়ে নিজে নিজে ঢুকে পড়েছিলেন। তারপর থেকে তিনি কেমন বদলে গেলেন, আমাকে একগাল ধমকালেন সেই প্রথম রাতেই। তারপর থেকে লক্ষ্য করছি প্রতি রাতেই তিনি নিয়মিত
ওই পরিত্যক্ত বাড়িটিতে যাতায়াত করেন। আমি অবশ্য তাকে আর বাধা দেওয়ার সাহস করিনি। সে যাই হোক, কিন্তু আমার মনে হয় সাহাবজিকে মনে হয় ভূতে ধরেছে। তিনি প্রতি রাতেই মোহগ্রস্তের মতো ওই পোড়ো বাড়িতে গিয়ে ভূত মেয়েটিকে নাম ধরে ডাকেন। তারপর তাকে নাকি তিনি ভালোবাসেন আর বিড়বিড় করে পাগলের মতো ডাকতে থাকেন, ইন্দু দেখা দাও, ইন্দুবালা দেখা দাও। এই মেরেছে, আমি জানতাম বুঝলে রাম সিং, এই ভুতুর এলাকাটাতে নিশ্চিত অর্জুন কোনো না কোনো কলে আটকে যাবেই। ও পারবে না। দেখো দেখি কি কাণ্ড, কড়া স্টেপ নিতে হবে দেখছি। এই তো অর্জুন, তুমি এসেছো? ব্যাস বসো। তা কেমন কাটছে তোমার রাতের ডিউটি? আর শুনলাম তুমি এই পোড়ো বাড়িটিতে গিয়েছিলে, আর এখন নাকি নিয়মিত যাতায়াতও করছো। বেশ বেশ, তা ডিউটি বাদ দিয়ে ভুতুড়ে বাড়িতে গিয়ে দেখছি পাগলামি শুরু করেছো, হ্যাঁ? তা একটু গিয়েছিলাম, আসলে ওই বাড়িটা তো আমাদের থানার এরিয়ার মধ্যে, ভাবলাম একটু ঘুরে দেখি। কিন্তু কি? তারপর কি হলো? কি দেখলে ওখানে? আর তুমি ওখানকার মৃত মেয়েটির নাম জানলে কি করে? ওর সাথে তোমার দেখা হয়েছিল? স্যার, বাকিটা না হয় পরে জানাবো। জানাতে হবে না, ও বাড়ি সম্পর্কে আমরা ঢের জানি। ওই ইন্দু হার না মানা এক ভয়ঙ্কর পিশাচিনী। কোনো তান্ত্রিকের এমন বিদ্যে হয়নি যে ওকে আটকাতে পারবে। কতজন তো ওখানে তন্ত্রক্রিয়া করতে গিয়ে প্রাণও হারিয়েছে। আর কোনো সাধারণ মানুষ, কোনো মানুষই ও জায়গাটা দিনের বেলাতেও মারায় না। তোমার ভাগ্য ভালো যে ও তোমাকে প্রাণে মারেনি। তুমি প্রথম কেউ যে ওই বাড়ির ভিতরে গিয়েও প্রাণ নিয়ে ফিরেছ। আমরা সরকারিভাবে ওই বাড়িটি হন্টেড অ্যান্ড প্যারানর্মাল সাইট হিসেবে তালিকাভুক্ত করে জনসাধারণের প্রবেশ নিষেধ এই মর্মে ঘোষণা করেছে। ওখানে তো একটা বোর্ড ঝোলানো আছে, তা তোমার চোখে পড়েনি? ও বাড়িতে যাওয়া তোমার জন্য মানা। আজ রাতে তুমি থানায় থাকো, তোমার ডিউটি ক্যান্সেল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তুমি থানা থেকে বেরোবে না। তুমি এখন আসতে পারো। কৌশিকের অর্ডার পেয়ে অর্জুন আর কোনো কথা বলার সুযোগ পেল না। সোজা থানার একটি রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। থানার বাকিরা যে যার কাজে বেরিয়ে পড়ল। আমার প্রেম কিভাবে বুঝাবো তোমাকে, আমি তো আছি শুধু তোমারই কাছে। এভাবে বেশ কয়েকদিন অতিবাহিত হল। অর্জুনের থানা থেকে বেরোনোর অর্ডার না থাকায় এই কদিন সে খাওয়ার, ঘুম আর মনে মনে ইন্দুর কথা চিন্তা করেই সময় পার করল। তবে সেদিন রাতে থানার কক্ষে প্রায় বন্দী অবস্থায় বিছানায় শুয়ে আছে অর্জুন। ওদিকে নাইট ডিউটিতে থানা থেকে আজ কেউই বেরোয়নি। রাতের খাবারটা আনতে যাবার উছিলায় আজকে ডিউটি লিস্টটাতে একবার চোখ বোলাতে ভুল করেনি অর্জুন। মাঠ একেবারে ফাঁকা। এই সুযোগ ওই পোড়ো বাড়িটাতে যাওয়ার। তার মনকে সে আর বেঁধে রাখতে পারছে না। ইন্দুর সাথে তার দেখা হবে কিনা তা সে জানে না। তবে ইন্দু অন্য সবার সাথে যে ব্যবহারই করে থাকুক, তাতে অর্জুনের কিচ্ছু আসে যায় না। অন্য লোকেরা ইন্দুকে ভূত, প্রেত, পিশাচিনী, হাকিনী, ডাকিনী যে নামে খুশি ডাকতে পারে, কিন্তু ইন্দুর সাথে একমাত্র অর্জুনেরই সত্যিকারের দেখা হয়েছিল। তাও মাত্র একবার। একমাত্র অর্জুনকেই ইন্দু তার মনের কথাটা বলেছিল। অর্জুন তার মনের গভীর থেকে এক গভীর ভালোবাসার টান অনুভব করে ইন্দুর ওপর, যা অন্য কেউ করে না। 7-5 না ভেবে বিছানায় উঠে বসল অর্জুন। কি হবে যদি ইন্দুর বাড়িতে যাই? চাকরি হারাবো, বরখাস্ত করা হবে আমাকে। করুক, আমরা গরিব মানুষ, অনেক কষ্টে চাকরিটা পেয়েছি। তা ঠিক, আমার বাড়িতে মা, সে কি না খেতে পেয়ে মারা যাবে? না, তা হয়তো যাবে না। জীবন না হয় কষ্টেই কাটবে, তবুও তার ছেলে অর্জুন আর ইন্দুর আত্মা যদি শান্তি পায়, তবে মা শুনে নিশ্চয়ই অখুশি হবেন না। ইউনিফর্ম আরেকটি চিরকুটে কিছু কথা লিখে রাখে তার বিছানার ওপর। তারপর অর্জুন কাউকে কিছু না জানিয়ে তার পার্সোনাল বাইকটা নিয়ে রওনা দেয় বিলাসপুরের দিকে। রাত তখন প্রায় 12টা। উদ্দেশ্য, ইন্দুর সাথে দেখা না করে সে আর ফিরবে না। এরি নামি বুঝি ভালো লাগা,
এরই নামই বুঝি ভালোবাসা। আগুন পরি দেখলেই রূপে মরি, তোমারই প্রেমে পরি, রূপের আগুনে জ্বলে মরি। এরই নামই বুঝি ভালো লাগা, এরই নামই বুঝি ভালোবাসা। তোমার হাসির ধয়ে ছুঁয়ে যায় এই প্রাণে, তোমার হাসির ধয়ে ছুঁয়ে যায় এই প্রাণে। মনে যত কথা আছে বলবো সবই গানের সুরে, বাধা পড়ব ভালোবাসায়। বন্ধন হবে এই জোড়ায়, বন্ধন হবে এই জোড়ায়। ইন্দু, ইন্দু, তোমার বিশ্বাস হয়নি আমি সত্যিই এসেছি? দেখো, আমি সবকিছু ছেড়ে চলে এসেছি। দেখো দেখো, তোমার আর একা থাকতে হবে না। আমার প্রাণ যদি চাও নিতে পারো। কিন্তু কোথাও কোনো সাড়া নেই। তারপর হতাশ হয়ে অর্জুন বাড়িটির দোতলায় গিয়ে দাঁড়ালো। ইন্দু গেল কোথায়? এখন প্রায় মধ্যরাত, কিন্তু পিয়ানোটাও তো দিব্যই পড়ে আছে। ইন্দু কি পিয়ানোটাকেও ভুলে গেছে, নাকি সে আমার পরীক্ষা নিচ্ছে? হলে হয় হবে, তবে ইন্দুকে পাই বা না পাই, পিয়ানোটাকে এবার থেকে আমিই বাজাবো। দূরে থাকি তবু দূরে যেতে পারিনি, কাছে এসে তবু কাছে আসতে পারিনি। প্রেমে কি মায়ার খেলা সত্যি বলি, তুমি আমার প্রেম গো ইন্দুবালা। আমি আজও ভুলিনি আমি আজও ভুলিনি তোমার আমার এই গল্প। আমি আজও ভুলিনি। গানের সুরে কবিতার ছন্দে তোমাকেই খুঁজে ফিরি, তবু তুমি হায় আমায় দাও না তো দেখা। ও কথাগুলো বৃষ্টি হয়ে ঝরে যায়, এই নীরবতারও একা করে দেয়। মনে হয় হারিয়ে ফেলি সব চেনা ঠিকানা, মনের গভীরে বাজে কোন রাগিনী। কেউ বা বলে ডাকিনি, কেউ বলে হাকিনি, কাছে এসে তবু কাছে আসতে পারিনি। তারপরও কি ইন্দুবালা লুকিয়ে থাকতে পারে? তা কখনোই নয়। ডাকিনী ইন্দুর অভিমানী হৃদয়ে প্রেমের জোয়ারে অবশেষে বাঁধ ভাঙল। ইন্দুবালা নিজেই ছুটে এলো তার প্রেমিকের শিয়ারে। এই যে আমি এসেছি, দেখো যে। আমার প্রেম কিভাবে বুঝাবো তোমাকে, আমি তো আছি শুধু তোমারই কাছে।
আমি জানি তুমি আসবে, তোমাকে আসতেই হবে। আমি সব কিছু ছেড়ে চলে এসেছি, আর কখনো তোমার কাছ থেকে আমি কোথাও যাব না। আর কোনোদিন তোমার থেকে দূরে সরে থাকবো না, এই কথা দিলাম। আর আমাকে কেউ তোমার থেকে আলাদা করতে পারবে না। কোনো নিয়ম নীতি ভয়ে কোনো কিছুরই পরোয়া করব না। তুমিই আমার সত্যিকারের প্রেম। আমি জীবিত থাকতে চাই না, আমাকে মেরে ফেলো। না, তা কখনো আমি করতে পারবো না। সকলেই তো একদিন মৃত্যুবরণ করবে, তুমিও তাই। তবে যতদিন জীবিত থাকবে ততদিন এখানেই থাকবে। তোমার খাবার আর থাকার ব্যবস্থা আমিই করব। আমার অনেক ক্ষমতা আছে। আমি ডাকিনি ইন্দু, কেউ আর কখনো আমাদের কেউ আলাদা করতে পারবে না। আর মৃত্যুর পরও আমরা একসাথেই থাকব। সে যাই হোক, তুমি আমার কাছে থাকলেই হলো, এর চেয়ে বেশি কিছু আমি আর চাই না। তুমি আমার প্রেম, তুমি আমার শুরু, আর তুমিই আমার শেষ। আর শুধু তোমাকে নিয়ে আমার এই পোড়া হৃদয়টিতে লিখব এক নতুন প্রেমের গল্প। তারপর দিন থানায় বিষয়টি জানাজানি হয়েছে, পুরো ব্যাপারটা। যাওয়ার আগে অর্জুন কাগজে সবকিছু লিখে রেখে গিয়েছে, তা কৌশিক পড়ে দেখেছে। তবে অচিন্তপুর থানার একজন পুলিশ অফিসারকে তারা যে এভাবে হারাবে তা তাদের কল্পনাতেও আসেনি। তো সাহেব, এবার কি করবেন ভাবলেন? অর্জুন সাহেবের কি হবে? আমরা কি আর কখনো অর্জুন সাহেবকে ফিরিয়ে আনতে পারবো না? তার সম্ভব নয় রামসিং। ওটা যে হন্টেড ম্যানশন তা তো সরকারিভাবেই স্বীকৃত। এর বিরুদ্ধে পুলিশের কিছুই করার নেই। যে স্বেচ্ছায় ভূতের সঙ্গী হতে চায় তাকে কিভাবে আটকাবো বলো? আর ইন্দু এতক্ষণে অর্জুনের কি যে হাল করেছে তা কে জানে। কি আর করা যাবে? অচিন্তপুরে আরো একটা ভূত বাড়লো আর কি। কিভাবে বুঝাবো তোমাকে, আমি তো আছি শুধু তোমারই কাছে। আমার প্রেম কিভাবে বুঝাবো তোমাকে, আমি তো আছি শুধু তোমারই কাছে।